আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। অনেকদিন পর ভার্চুয়ালি আপনাদের সাথে কানেকশন পেতে যাচ্ছি। লট অফ ফেভার্স টু অল অফ ইউ। আমি আজকের এই সুন্দর সন্ধ্যায় আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার আশা পোষণ করছি। সেটা হচ্ছে যে আমাদের শিক্ষণ কার্যক্রমে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করি। টিচার হিসাবে আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে পাঠদান করি, তাদেরকে মূল্যায়ন করি, মূল্য যাচাই করি। এই সকল বিষয়ে পথ চলার ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় কথা ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যদি আমার এই আলোচনায় কথাবার্তায় আপনাদের উপকারে আসে, নিজেকে ধন্য মনে করব। ভিডিওটি দেখবার জন্য সমস্ত সকলকে আহ, আহ্বান জানাচ্ছি। তা আমরা একদম জাস্ট কথাবার্তা চলে যাচ্ছি। আহ, আমাকে আপনারা অনেকে চেনেন। আমি স্ক্রিন থেকে আপনারা আমার পরিচয়টা জেনে নেবেন এবং জেনে নিচ্ছেন নিশ্চয়ই। আমি দীর্ঘদিন কুমিল্লা অঞ্চলে এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষক, প্রধান পরীক্ষক, এমনকি টিসিজির কারিকুলামের মাস্টার ট্রেনার হিসেবে কাজ করার সুযোগ আমার ঘটেছে জীবনে। তো চলার পথে অনেক বন্ধু স্বজন, অনেকেই আমার প্রিয় সহকর্মী শহীদ রয়েছেন। সকলকে আবারও আমার হৃদয় নিংড় শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সেই সকল অনুজ প্রতিম সহকর্মীদের জন্য যারা শিক্ষকতা পেশায় নবীন এসেছেন এবং যারা প্রতিনিয়ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছেন। আর আমার সমবয়সী বন্ধু স্বজন যারা আছেন, তাদেরও যদি আমার এই কথাবার্তায় কোনো কাজে আসে আহ, এক জীবনে, সেটা খুব বড় প্রাপ্তির বিষয় বলে মনে করব। তো লেটস স্টার্ট ডিয়ার ভিউয়ার্স। আমরা উত্তরপত্র মূল্যায়নের কথা বলতে চাচ্ছিলাম। উত্তরপত্র মূল্যায়ন একজন শিক্ষকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। আর এই মূল্যায়ন কাজে শিক্ষকের ভূমিকা সবচেয়ে মুখ্য। এখানে একজন শিক্ষকের যথেষ্ট দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এই মূল্যায়ন এবং মূল্যারোপের মাধ্যমে, মূল্য যাচাইয়ের মাধ্যমে তিনি শিক্ষার্থীর মানস পটে চিরভাস্বর হয়ে থাকতে পারেন। উত্তরপত্র এর মূল্য যাচাইকালে একজন সম্মানিত শিক্ষকের যে বিষয়গুলো অনুসরণ করতে হয় তা মোটা থেকে আমরা একটু দেখে নেই। যে তিনি প্রশ্নপত্রটি অন্ততপক্ষে ভালোভাবে পড়বেন, দুই তিনবার পড়বেন সেটা। ডিয়ার ভিউয়ার্স, আমি আরেকটু বলতে চাই যে এই কথাবার্তাগুলো কিন্তু শুধু পাবলিক পরীক্ষার জন্য বলছি না। আমাদের শ্রেণী পঠন পাঠনে, আমাদের ক্লাস টেস্টে, টিউটোরিয়াল টেস্টে, ইভালুয়েশন টেস্ট, যত টেস্ট বলি, টেস্ট অঙ্ক বিজ্ঞান কথা বলি, সকল ক্ষেত্রে এই কথাবার্তাগুলো কিন্তু আমাদের প্রয়োজন। প্রশ্নটি আমি ভালোভাবে পড়বো, প্রশ্নটির প্রণেতাও যদি আমি হয়ে থাকি, আমি সেটা পড়বো। বহু নির্বাচনী প্রশ্নোত্তরের ক্ষেত্রে আমি একটু শুদ্ধ মডেল উত্তরমালা তৈরি করব। উত্তরপত্র মূল্যায়নে অবশ্যই লাল কালির কলম ব্যবহার করবো। আমি আমার অভিজ্ঞতায় অনেক শিক্ষককে দেখেছি যে লাল কালির কলমের ব্যবহারটা তিনি করছেন না, করেননি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা স্কুলের ছোটখাটো কাজের মধ্যে, ক্লাসের টেস্টের ক্ষেত্রে একজন একজন আমি যখন শিক্ষক, আমি যখন পরীক্ষক, আমি অবশ্যই একটা ভিন্ন মাত্রা কালি এবং সে লাল কালি, সেটা তো সর্বকালেই আমাদের টিচাররা ব্যবহার করেছেন। নম্বর প্রদানের ক্ষেত্রে এমন ভাবে নম্বর প্রদান করতে হবে যেন কাটাছেঁড়া করতে না হয়। কিন্তু আনফরচুনেটলি যদি কাটাছেঁড়া হয়ে যায়, নম্বর হ্রাস বৃদ্ধি করতে হয়, তবে প্রথমবার যে নাম্বারটা দিয়েছিলাম সেটাকে আমি একটানে কেটে দিব, একটু অনুস্বাক্ষর বা ইনিশিয়াল দিব, সঠিক নম্বরটি পাশে বসে। অবশ্যই নম্বরগুলো ইংরেজিতে লিখবো। এই নম্বর প্রদানের ক্ষেত্রে বিশেষ করে উদ্দীপক জাতীয় প্রশ্নের ক, খ, গ, ঘ, গণিত অংশের ক্ষেত্রে আলাদা আলাদা দেয়া যেতে পারে এবং সবখানে তো আলাদা আলাদা দেয়া হয়। পরে টিচার আবার উপরে, আপনি টিচার বা এক্সামিনার
একদম আবার সবগুলোকে একত্রিত করে একসাথে করে প্লাস প্লাস দিয়ে তিনি মোট ফলটাও লিখতে পারেন, লিখে দিবেন। যাই করি আমি, আমার কাজটা যেন হয় নিখুঁত। উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে আমার দ্বিতীয় স্লাইড, সেটা হচ্ছে যে কোন উত্তর যদি অপ্রাসঙ্গিক হয়, পরীক্ষক সেখানে অপ্রাসঙ্গিক লিখবেন। ইংরেজিতে লিখলে ইরিলিভেন্ট লিখবেন, নম্বর দিবেন। ইরিলিভেন্টের কি নম্বর হবে আমরা জানি, শূন্য পাবে সে। শূন্যের ক্ষেত্রে অবশ্যই দুটি শূন্য লিখব। সাংখ্যিক যোগফলের ক্ষেত্রে সুবিধার জন্য শূন্য একটির একটির যে মান, দুটোর সে মান, কিন্তু আমাকে তো যোগ করতে হবে। আমাদের পাবলিক পরীক্ষা উত্তরপত্রের নম্বর প্রদানের একটা নির্দিষ্ট ঘর থাকে, ওই যে একটা একটা স্কেচ দেওয়া থাকে। কিন্তু স্কুলের পরীক্ষা সচরাচর আমরা যোগফল করেই নামিয়ে দিই। তো আমি যদি এই প্র্যাকটিসটা এখানে করি, আর যদি আমার স্কুলের এরকম কোনো ব্যবস্থা থাকে যে উত্তরপত্রটি এইভাবে সাজানো যে প্রতি প্রশ্নের প্রতিমান, সেক্ষেত্রে হলেও আমি ডবল শূন্য দিব, না হলেও শূন্যকে আমি ডবল জিরো হিসেবে লিখব। পরের যে সেন্টেন্সটা সেটা হচ্ছে যে উনি একটু উত্তর যদি আমার কাছে অতিরিক্ত শিক্ষার্থী লিখে থাকে, সেক্ষেত্রে অধিকতর গ্রহণযোগ্য উত্তরটাকে আমি অ্যাকসেপ্ট করব, নম্বর দিব, আর বাকিটাকে এক্সট্রা বা অতিরিক্ত অবশ্যই লাল কালিতে লিখে দিব। কিন্তু মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে এক্সট্রা তার নম্বর নাই, এক্সট্রা মানে এক্সট্রা, মানে এটা এটা আপনি ক্যান্সেলেশন করেছেন, তবে কি কি লিখে করেছেন, অতিরিক্ত বা এক্সট্রা লিখে। এবার মনে রাখতে হবে, তো ধৈর্যের সাথে কষ্ট করে ওই সঠিক উত্তরটি যেটি যেটি অধিকতর সঠিক, সেটির নম্বরটি আমরা দিব। নম্বর প্রদানের ক্ষেত্রে যতদূর সম্ভব ভগ্নাংশ পরিহারের চেষ্টা করতে হবে। তবে অভিজ্ঞতা দেখা গেছে যে ইংরেজি বিষয়ের ক্ষেত্রে বিশেষ করে, বা মাল্টিপল চয়েসের ক্ষেত্রে, বা এক কথা প্রকাশ টাইপের ক্ষেত্রে, যে সকল প্রশ্নের মান 0.5, সেক্ষেত্রে 4.5, 5.5, 6.5, 7.5 এরকম হয়ে যেতে পারে। যদি হয়ে যায়, যোগফল যোগ করে কোথাও হাত দিতে হবে না। আপনি ধরা যাক একজন শিক্ষার্থী পেল 55.5, একজন পরীক্ষক সেটাকে 56 লিখে দিতে পারবেন, সমস্যা নেই, পরবর্তী পূর্ণ সংখ্যা উন্নীত হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা আছে। পাবলিক পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় বলে দেওয়া হয় প্রত্যেক দশকের শেষ দুই ডিজিট, 58, 60, 28, 29, এরকম ক্ষেত্রে 38, 39, এইরকম ক্ষেত্রে শেষের দুই ডিজিটকে ওভারকাম করতে বলা হয়, যে পরবর্তী সংখ্যায় উন্নীত করে দেয়। সেই ক্ষেত্রে যেহেতু এখানে পূর্ণ 1 নাম্বার, পূর্ণ 2 নাম্বারের ব্যাপার, অবশ্যই ভিতরে আহ, যেই প্রশ্নোত্তরটিতে এই 1, 2 নম্বর সাঁটানো সম্ভব, ওটা দিয়েই যোগফল মিলিয়ে দিতে হবে। ওটা আবার 38 = 40 লেখা যাবে না, 38 = 40 লেখা যাবে না, 37 = 40 লেখা যাবে না। গণিতের ক্ষেত্রে প্রপোর্শনেট মার্ক দেওয়ার বিধান রয়েছে, যতটুকু অংশ হয়েছে ততটুকু নম্বর। ভরার টাইপের উত্তরের ক্ষেত্রে ন্যারেটিভ যে উত্তরপত্র আছে, যেরকম প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, ইমেইলও গাণিতিক নাম্বার পদ্ধতি রয়েছে, যদি আমার সঠিক তত্ত্ব জ্ঞান থাকে। সে সকল প্রশ্নের ক্ষেত্রে সেখানেও তো পরীক্ষক একটা অ্যাপ্রক্সিমেট হিসাব করে একটা মার্ক দিবেন। সাধারণত পাসেবল মার্কের বিষয়টার দিকে আমাদের গুরুত্ব হবে। মনে রাখতে হবে, পাশ করা, ফেল করা অনেক কঠিন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আমরা মনে রাখবো যে ফেল করা, পরীক্ষা অকৃতজ্ঞ যাওয়া খুব কঠিন। কারণ আমাদের এই পরীক্ষা পদ্ধতি, বা একটা প্রবাদ আছে যে অপরাধীর জন্য আইন, আইন সবসময় অপরাধী বান্ধব। যে শিক্ষার্থী 20, 22 পায়, সে অনায়াসে 33 পেয়ে যেতে পারে। কিন্তু যে শিক্ষার্থী 67 পেল, তার 70 ওভার কাম করা ইটস সো টাফ। কেন টাফ, আমরা সেই আলোচনা একটু পরে যাব, এবং সেটা যৌক্তিক। সো যেহেতু পাস করা সহজ, ফেল করা কঠিন, আম, একজন এক্সামিনার সাধারণ দৃষ্টিতে একজন পরীক্ষার্থীকে পাশের ক্ষেত্রে 20, 22, 25, এগুলো যেমন 33-এ 100 মার্কের ক্ষেত্রে উন্নীত করা যত সহজ, আবার কোন শিক্ষার্থী যদি সে তার পাস এরিয়া, পাস পাসেবল হয়ে 5 অংশ সে কাভার করে ফেলেছে, তার পরবর্তী উচ্চতর স্তরে যেতে হলে তার লাইন আপ
এইগুলো আমরা গুরুত্বের সাথে দেখবো, আমরা সেগুলো একটু পরে বলছি। মোট নম্বর প্রদানের ক্ষেত্রে অবশ্যই লাল কালিতে উত্তরপত্রের ফ্রন্ট পেজে আমি মোট নম্বরটি প্রদান করব। সেক্ষেত্রে বিষয়টা কি হতে পারে, এই ধরা যাক এটা আমার একটা উত্তরপত্র, এই উত্তরপত্রের বাম কর্নার কোনটা হবে, এটা বাম কর্নার, এই কর্নারে আমি লাল কালিতে এবং অবশ্যই ইংরেজি ডিজিটে সেই নিউমেরিক সংখ্যাটা বসিয়ে দেব উপরের অংশের বাম কর্নার। এটা কি সুবিধা, যদি নিচের ওই অংশে মার্কিং এরিয়া থাকে, মার্কিং এলাকা থাকে, তাহলে আমি ওই যে নাম্বার প্রতি প্রশ্নের প্রশ্নে যে বসালাম সেটার যোগফল আমি এটার সাথে ওটা মিলিয়ে নিতে পারবো। আর যদি এই অংশটি স্কুলের পরীক্ষা না থাকে তা আমি যোগ করলাম, যোগফল তো অবশ্যই বসাবো, কিন্তু এটা সুন্দর হয় প্রথম পেজের বাম কর্নারে লিখলে। রচনামূলক উত্তরের ক্ষেত্রে পরীক্ষক তার বিচার বুদ্ধি বিবেকের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে। এই ক্ষেত্রে একজন মনোবিজ্ঞানীর কথা বলতে চাই। স্যান্ডি ফোর্ড নামে একজন মনোবিজ্ঞানী বলেছেন যে রচনামূলক অভিক্ষাপত্রের নম্বর প্রদানে পরীক্ষক তার নৈর্ব্যক্তিকতা ধরে রাখতে পারেন, পরীক্ষক নৈর্ব্যক্তিকতা বজায় থাকে না, এটা মেজাজের উপর নির্ভর করে। এবং তার মন্তব্য খুব চমৎকার, তিনি বলেছিলেন যে এই নম্বর প্রদানের নৈর্ব্যক্তিকতা কেন বজায় থাকে না, যে খাবারের আগে পরে হতে পারে। তার মানে খাবার ভালো হলে অথবা খাবার খেয়ে পরিতৃপ্ত হলে সেখানে নম্বর প্রদান একরকম হতে পারে। আবার পরীক্ষকের যদি খুব ক্ষুধা থাকে, ইফ হি ইজ ইন হারি, দ্রুততম কোনো বিষয় থাকেন, সেক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে। সো এই যে মানবিক আবেগ, মানবিক যে প্রবৃত্তি মানুষের, এই ক্ষেত্রে এই কারণে তিনটি শব্দের দিকে আমরা খেয়াল রাখবো। আমি একজন বিচারক, আমি বিচার করব। আল্লাহ আমাকে বুদ্ধি বিবেক দিয়েছেন, উইজডম প্রজ্ঞা দিয়ে আমি শিক্ষকতা করি, আমি আমার সেটা প্রয়োগ করব এবং বিবেকের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবো। এখানে কিছু বিষয় প্রাসঙ্গিক কারণে এসে যায়। আমাদের মধ্যে একটা পপুলার নশন হচ্ছে, স্কুলগুলোতে আমরা খেয়াল করেছি, অভিজ্ঞতা থেকে বললাম সব কথা, কারো বিরুদ্ধে নয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, যে একবার যদি কোনো শিক্ষার্থীর রোল নম্বর 1-2 হয়, আমাদের দেশে পপুলার নশন, আমার মাথায় একটা বিষয় ঢুকে থাকে, সে ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয়। আর একটা শিক্ষার্থী নতুন আসছে, সে অনেক ভালো করছে, কিন্তু আমার এই যে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল, সে ফার্স্টে দেখে যায়, ওই শিক্ষার্থী অনেক ভালো করলো, ওই রোল নম্বরের বিচারে আমি তাকে বিচার করে দিলাম। এইটা হয়ে যায় মানবীয় প্রবৃত্তির কারণে হোক, সামাজিক পরিচিতির কারণে হোক, ওই শিক্ষার্থীর দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠান অবস্থানের কারণে হোক, নতুন শিক্ষার্থীর সাথে টিচারের বন্ডেজ সেভাবে গড়ে ওঠে নাই সে কারণে হোক, যেভাবেই হোক, এরকম ঘটনা আমাদের জীবন অনেকবার ঘটেছে, আমরা দেখেছি, নিজে করেছি বলে মনে পড়ে না। আর এই কারণেই এই কথাবার্তাগুলো বলার প্রয়াস, প্রিয় বন্ধুগণ। সো আমি এখানে আমার অনেক দায়িত্ব রয়েছে। একবার এক হয়ে গেলে সারা জীবন এক হবে, একবার ভালো করলে বারবার ভালো করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আর এটা যদি আমি করি, পক্ষপাত দোষে দুষ্ট হই, তো এইটা আমাকে সারা জীবন ওই শিক্ষার্থীর কাছে আমি চিরদিনের জন্য প্রশ্নবিদ্ধ হয়ে থাকবো। আমি যখন এই পৃথিবীতে থাকবো না, তখন সে তার অবসরের, বিনোদনের বা একাকিত্বে আমাকে স্মরণ করতে যে মুহূর্তেও শ্রদ্ধার সাথে করবে না, আমার ব্যাপারে তার মনে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে। এটা আমরা যেন সতর্ক থাকি এই বিষয়ে। এই ধরনের ক্ষেত্রে অনেক সময় চাপ থাকে পারিপার্শ্বিক, ম্যানেজিং কমিটির সদস্যের সন্তান, কোনো সহকর্মীর সন্তান, এই সকল বিষয়ে এইসব চাপ এড়াতে, বিব্রত বোধ এড়াতে একজন পরীক্ষার দায়িত্ব হচ্ছে তার সহকর্মীর সাথে কথা বলা। তিনি তাকে নিশ্চয়ই একটা ভালো গাইডলাইন দেবেন, সে অথবা তার প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলবেন। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান যেটা করতে পারেন, তিনি মানে পরিচয় গোপনে আরেকজনকে দেখা তিনি মূল্যায়ন করে ওই ওই শিক্ষককে তিনি নিবৃত্তি দিতে দিতে পারেন, যদি শিক্ষক চান। কিন্তু তিনি না চাইলে তো প্রধান শিক্ষক বিষয়টি জানবেন না। মনে রাখতে হবে, প্রতিষ্ঠান পর্যায়ে অবিচারের শিকার কোনো শিক্ষার্থী যদি এমন হয়ে থাকে, আর এই শিক্ষার্থীর মানসপটে সংশ্লিষ্ট শিক্ষক চিরদিনের জন্য প্রশ্নবিদ্ধ হয়ে থাকবেন, তিনি প্রশ্নবোধক হয়ে থাকবেন। আমি এই বক্তব্যটাকে আর অন্যভাবে ব্যাখ্যা করতে চাই না। মূল্যায়নের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে যে 150 পূর্ণাঙ্গ মার্ক দেয়া, আমাদের দেশে কিন্ডারগার্টেন পদ্ধতিতে এই মার্ক প্রদানের প্রবণতা খুব ব্যাপক হারে প্রচলিত। আচ্ছা, সেই আলোচনা অন্য কোনো একদিন যদি সুযোগ হয় হয়তো আমরা করতে পারবো। ফ্রোয়েবল, দার্শনিক ফ্রোয়েবল এই কিন্ডারগার্টেন পদ্ধতির জনক।
তিনি যেই কারণে কিন্ডারগার্টেন চালু করতে চেয়েছিলেন বা তিনি যে কিন্ডারগার্টেন পদ্ধতির কথা বলেছিলেন, এই দেশে আমাদের যে শিক্ষিত জনগোষ্ঠী আছেন তাদের নিকট এই প্রশ্ন আমরা রাখতেই পারি যে আসলে আমাদের দেশে বাংলাদেশের প্রেক্ষাপটে সেই কিন্ডারগার্টেন পদ্ধতি আছে কিনা। ছিল তো ফুলের বাগান হওয়ার কথা, কিন্তু আমার শিক্ষার্থী তো বই পুস্তকের ভারে তার জীবন অতিষ্ঠ, তার পিঠে ব্যথা ধরাই ফেলছে আমরা 8-10টা বইয়ের ভার দিয়ে। এবং কি আমরা দেখেছি অনেক অভিভাবক আহ স্কুলের সাথে স্কুলে কম্পেয়ার করেন, এরকম যে নার্সারিতে আপনার স্কুলে 4টে বই পড়ান, কিন্তু পাশের স্কুলে তো 7টি বই পড়ায়। এখন ওই বইটা যে কি পড়ায় আর বইটা যে 7টা কেন হলো, সে আলোচনায় তো যাওয়া যাবে না, ওদিকে যেতেও চাই না। আচ্ছা, অতএব এটা 150-এর এই ব্যাপক হার রয়েছে। আমি আমি বা আপনি তো রাতারাতি সেটা চেঞ্জ করতে পারবো না, কিন্তু মাধ্যমিক স্তরে বিশেষ করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 3, 4, 5, মানে নার্সারি, কেজি 1, 2 এগুলো, কেজি পর্যন্ত বাদ দিয়ে বাকি অংশগুলোতে 80%-এর উপরে যখন মার্ক যাবে, আমি খেয়াল রাখবো হাতের লেখা ঠিক আছে কিনা, কাটাকাটি সমাজ আছে কিনা, প্রশ্নোত্তর ধারাবাহিকতা আছে কিনা। ধারাবাহিকতার নাম্বার পাবে, আমি দিব, পর্যাপ্ত নম্বর দিব তাকে, ইফ আই এম প্লিজ উইথ দ্যাট ভেরি স্টুডেন্ট বা মাই এক্সামিনি। যদি ব্যর্থ হয়ে থাকে ব্যতিক্রম হবে। উত্তরপত্রে যদি ধারাবাহিকতা থাকে সেখানেও সে নম্বর ভালো পাবে, ব্যর্থ হয়ে থাকলে পাবে না। এখন আসুন আমরা দেখি প্রশ্নোত্তরের ধারাবাহিকতা আর উত্তরপত্রের ধারাবাহিকতা বলতে আমরা কি বুঝি। একসময় আমাদের টিচারও আমাদেরকে বলতো যা পারো সেটা আগে লিখবা, কিন্তু এখন বলা হচ্ছে যে লজিক্যাল সিকোয়েন্সে প্রশ্নোত্তর দিতে হবে। 1-এর পরেই 2 হবে, 2-এর পরেই 3 হবে। 1 দিলাম, যদি এরকম হয় 60টি প্রশ্ন উত্তর দিতে হবে, তাহলে আমি 10টি থেকে 60টি, তাহলে সিকোয়েন্সটা যেমন হয় 1, 2, 5, 7, 10 এরকম। অর্থাৎ 10-এর পরে আবার 3 হবে না, এমন যেন না হয়। এটা যদি হয় তাহলে লজিক্যাল সিকোয়েন্সের ব্যাকআপ হচ্ছে। আচ্ছা, আর উত্তরপত্রের ধারাবাহিকতা, উত্তরপত্রে উত্তর লিখতে যে সে উল্টাপাল্টা করে ফেলছে কেন, 1 পৃষ্ঠা উত্তর আরেক দিকে চলে গেছে কেন, আরেক আরেক পাতায় চলে গেছে কেন। আবার সেখানে সে ইন্ডিকেশনও দিচ্ছে, অনেক সময় দেয় যে এত অংশ, এত নম্বর অংশ ওই পৃষ্ঠায় আছে, দেখ। কিন্তু এটা তো একটা ব্যত্যয়। অর্থাৎ 80-এর উপরে এখন যাবে, এবং কন্টেম্পোরারিলি 5-7টা বাচ্চার মার্ক যখন সমান হয়ে যাবে, তখন আমরা এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আসবো। নিশ্চয়ই সেখানে এই এই একটা ডেভিয়েশন হবে বা আমার এই যে ভেরিয়েশন হবে, এবং এটাই হওয়া উচিত। যদি ভেরিয়েশন না হয়, আমি সকল শিক্ষার্থীর উত্তরপত্রে এক নাগারে 80, 80, 80 লিখে দিলাম, আসলে কি ঠিক হলো প্রিয় বন্ধুরা? একজন এক্সামিন হিসেবে কি আমি আমার সঠিক দায়িত্ব পালন করলাম? সেটা বিবেচনার ভার আমি এবং আমরা আমাদের হৃদয়ে রাখলাম। আমরা যেন বিষয়গুলো মাথায় রাখি। উত্তর যদি চলমান থাকে তাকে পিটিও পিটিও বসিয়ে যাবে সে। উত্তর শেষ হলে শিক্ষার্থী সেই উত্তরের মিনিমাম 1 লাইন বা 2 লাইন নিচে এসে সমাপ্তি রেখা টেনে দিল কিনা। এই প্রশ্ন উত্তর চলমান আছে, এই জন্য পিটিও থাকবে। আর একটা বিষয় আছে, এই পিটিওর ক্ষেত্রে একটা ব্যাখ্যা আছে এরকম, আমরা মনে করি প্রতি পৃষ্ঠায় পিটিও দিবে না। 1 নং প্রশ্ন উত্তর দিয়ে শুরু করলো, তার এই প্রশ্ন উত্তর এখান থেকে শুরু হইলো, এখানে শেষ হয় নাই, সে পিটিও দিবে। এখানে শেষ হয়ে গেছে, এই পৃষ্ঠাতে শেষ হয়ে গেছে, সে অবশ্যই এখানে সমাপ্তি রেখা টেনে দিবে। এই পৃষ্ঠায় আর পিটিও দরকার নাই। প্রশ্নোত্তর চললে পিটিও চলবে, প্রশ্নোত্তর শেষ, পরের পৃষ্ঠায় নতুন করে একটা উত্তর লিখবে, পিটিও দরকার নেই, কারণ ওখানে তো সমাপ্তি রেখাই বলে দিচ্ছে যে তার উত্তর শেষ হয়েছে। এবার আসি প্রশ্নোত্তরের নম্বর, সাব ইন্ডিকেটর, যেমন ক, খ, গ, ABC, 1, 2, 3, এগুলো ঠিক মতো লিখেছে কিনা। এগুলো এগুলো আমি একটা অ্যাভাব মার্কের ক্ষেত্রে বা বেস সেম হয়ে যাচ্ছে এরকম ক্ষেত্রে এই বিষয়গুলো দিয়ে আমি একজন শিক্ষার্থী, আমার যারা উচ্চ মার্গীয় স্টুডেন্ট, তাদের নম্বরের প্রদানের ক্ষেত্রে আমি 80, 85, 88, 90 এই বিষয়গুলো আমি যদি বিবেচনা করি, তাহলে পরীক্ষক হিসেবে আমার কাজটা সহজতর হবে। আচ্ছা, এইবার যে উত্তরপত্র মূল্যায়নের এতগুলো কথা বললাম, এর সাথে স্কুলিং অ্যাক্টিভিটি আমি আজকে যাদের সাথে কথা বলছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি মাধ্যমিক এবং প্রাথমিক স্তর নিয়ে কথা বলছি। এই ক্ষেত্রে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে হাতের লেখা অবশ্যই একটা গুরুত্ববহন। আসুন তো দেখি হাতের লেখা নিয়ে কি হয়। হাতের লেখা নিয়ে গুণীজনেরা কি বলেন। হাতের লেখার মধ্য দিয়ে শিক্ষার্থী নির্ভুলভাবে ভাষা প্রয়োগ করতে শেখে। বর্ণ ও শব্দের সঠিক রেখা বিন্যাস আয়ত্তে এলে সঠিক বাক্য শিক্ষার্থীর আয়ত্তে এসে যায়। ভালো হাতের লেখার জন্য বসার বেঞ্চ টুল হতে হবে বিজ্ঞানসম্মত।
এর ব্যাখ্যা কি? অর্থাৎ আমরা জানি হাই বেঞ্চের উপরে বই পুস্তক থাকবে, লো বেঞ্চে শিক্ষার্থী বসবে, এবং একটা যৌক্তিক দূরত্ব থাকবে। এখন একটা 5 বছরের বাচ্চাকে যদি আমি 6-7-এ পড়ে বাচ্চাদের এমন টুল বেঞ্চে বসিয়ে দিই এমন হাইটের, ঠিকই সেটাকে বিজ্ঞানসম্মত হলো? অবশ্যই না। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আর একটা কমন ফেনোমেনন হচ্ছে ক্লাসরুমগুলোতে আমরা কেন যেন এই এই বিষয়টা একটু ইগনোর করে যাই মনে হয়। আলো বাতাস পর্যাপ্ততা আছে কিনা, আলো বাতাসের দরজা জানালাগুলো খোলা আছে কিনা, ক্লাসরুম সিচুয়েশনে শিক্ষার্থীরা তার নিজের আঙ্গিনাকে ক্লাসরুমটাকে পরিচ্ছন্ন রাখছে কিনা, এই বিষয়গুলো নিশ্চিত করা একজন শ্রেণী শিক্ষকের অন্যতম দায়িত্ব। পাশাপাশি বিষয় শিক্ষকও বিষয়গুলো খেয়াল করবে, কারণ যিনি বিষয় শিক্ষক তিনি নিশ্চয়ই আরেক শ্রেণীর শ্রেণী শিক্ষক। এইগুলো মৌলিক দায়িত্বের অংশ, ফান্ডামেন্টাল যে রুলস, গ্রাউন্ড রুলস একজন শিক্ষকের বা একটা ক্লাসরুম সিচুয়েশনের। আমরা যদি এই কাজগুলো ঠিকমতো করি, আমাদের ওই শ্রেণীতে আমাদের ওই ওই নির্দিষ্ট পাঠের ক্ষেত্রে আমার শিক্ষণ বান্ধব কার্যাবলী অবশ্যই সচেতন হবে। যৌক্তিক ব্যবধানে শিক্ষার্থীকে বসা, যৌক্তিক ব্যবধান। যদি শিক্ষার্থী বেশি হয়, শ্রেণীতে বেশি শিক্ষার্থী হয়, 4-4 পদ্ধতি, 5-5 পদ্ধতি বসাতে পারি। কম হলো আজকে, আমি দুজন দুজন করে 15টা ক্লাসকে একদম ছড়িয়ে ছিটিয়ে দিই, একটা ফুলের বাগানের মতো হয়ে যাক। হাতের লেখার ক্ষেত্রে চোখের দৃষ্টি একটা গুরুত্ব বহন করে। আমাদের দেশের বাচ্চারা মোবাইলের ব্যাপক ব্যবহার, পুষ্টিকর খাদ্যের ভিটামিন এ এর ঘাটতি, মূলত এই সমস্যাগুলো হয়। এবং দেখা গেছে অধিকাংশ শিশুরা এই চোখের নানান ব্যাধিতে আক্রান্ত। এই কারণে আমি একজন শিক্ষক হিসেবে অভিভাবকদের প্রচেতন করবো, সবুজ শাকসবজি, ভিটামিন এ জাতীয় খাবার এগুলো যেন বাচ্চারা খায়। এই সকল ব্যাপারে আমি অভিভাবকদেরকে একটু সচেতন করবো। মনে রাখতে হবে, একজন শিক্ষক হিসেবে আমি একজন মনোবিজ্ঞানী। একজন শিক্ষক হিসেবে আমি একজন তার প্রাথমিক পর্যায়ের একজন চিকিৎসক বটে। যদি আমি এই শিক্ষকতা পেশাকে মনে প্রাণে গ্রহণ করে থাকি, আমি এই কাজগুলো আমার নিত্যদিনের, মানে ডে টু ডে যে ফাংশন, সেটার একটা অংশ বানিয়ে নিব। নিলে পরেই শিক্ষক হিসেবে আমি সফল হব, আহ আমার কাজেও আমি একটা স্বাচ্ছন্দ্য খুঁজে পাবো। আর নইলে পরে কাজ হচ্ছে সময় পাস করছি, কিন্তু আমি কোনো, মানে টিপিক্যাল ডে হবে না আমার, প্রতিদিনই একরকম গড়পড়তা যাকে বলি। এই হাতের লেখা কত গুরুত্বপূর্ণ দেখেন। যদি বাংলা হাতের লেখা হোক আর ইংরেজি হোক, লাইনের সাথে লাইনের একটা স্পেস সমান থাকবে, শব্দের সাথে শব্দের দূরত্ব, এবং এগুলো সমান অনুপাতে বসবে। একটা ভালো হাতের লেখার বৈশিষ্ট্য কি? একটা শব্দের সাথে শব্দের দূরত্ব সমান থাকবে, বাক্যের সাথে বাক্যের দূরত্ব সমান থাকবে, অক্ষরের সঠিক গঠন আকৃতি অনুসারে শিক্ষার্থী লিখবে। একটা ভালো হাতের লেখার বৈশিষ্ট্য হচ্ছে অক্ষরটি সঠিক গঠনের এবং সঠিক আকৃতির হবে। এতে কি হবে? এতে লেখাটাও সৌন্দর্য হবে এবং স্পষ্টতা বোঝা যাবে। শিক্ষার্থীও তার ভবিষ্যৎ জীবনের জন্য বানান ভুলের প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারবে। বিশেষ করে আমাদের দেশে বাংলা বানানের যে ভুলের যে হিড়িক, এটা মনে হয় যে গোড়ায় গলদ থেকে এটা ঘটছে। কিন্তু আমি যখন শিক্ষক, আমি এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে নিব। একটা বিতর্ক আছে, লেখার টাইপ হবে না টানা আকৃতির হবে। এর উত্তরে পাওয়া গেল যে টানা লেখা দেখতে সুন্দর, বাট হাতে লিখবার ক্ষেত্রে এই লেখা মাংসপেশির জন্য স্বাচ্ছন্দ্যময় নয়, গতিময় নয়। এবং টানা লেখা একটু কাত, হাতে একটু কাত করে লিখলে পরে, একটু কাত কাত হয়ে লিখলে পরে ওই লেখার হাতেও আরাম আরাম পায় শিক্ষার্থী, এবং লেখাতেও একটা গতিশীলতা থাকে। আর পরীক্ষা হলে, পরীক্ষার পক্ষে সময়, টাইম বাউন্ডেড হয়, একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। আমরা নিজেরও এরকম দ্রুততম সময় পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি। কাজে লেখাটা টানা হলেই ভালো। কারণ টানা লেখা হলেও মনে রাখতে হবে এই লেখাটা হতে হবে স্পষ্ট এবং সুখপাঠ্য, ঘষা মাজা, অযাচিত কাটাছেঁড়া, একদম এক কণা, মানে খাতার উপর থেকে শুরু করছে অনেক দূরত্বে নিচে নেমে আসছে, এরকম যেন না হয়। আর স্কুলগুলোতে হাতের লেখার একটা, আমাদের সময়, আমরা যে সময় আজকে থেকে 30-40 বছর আগে যখন পড়তাম, আমাদের টিচার আমাদের হাতের লেখা নিতেন, বাংলা খাতা, ইংরেজি খাতা। এইগুলো শিক্ষার্থীরা কিন্তু, টিচার যদি একটু বলে দিই আমি, তার এই প্রাথমিক জীবনের এই অভ্যাস থেকে সে তার লেখাটা ঠিক করে নিতে পারে। এবং তার এতে করে কি হবে,
আমার বৈশ্বিক হয়তো লাভ হবে না, কিন্তু আমি তার মনে চিরদিনের জন্য স্থান করে নিতে পারবো। শিক্ষক হিসেবে আমরা তো সবাই চাই বিখ্যাত হতে, সফল হতে, তাই না? তো আমরা একটা টাইপ লিখে নমুনা দেখি, যে দেখেন এই যে এটা আমরা অচিন্ত্য কুমার সেনগুপ্তের কবিতার 2 লাইন, যে ঝিকিমিকি করে জল সোনালী নদীর, ওইখানে আমাদের পাতার কুটির। আর টানা লেখা নমুনা আমরা সেই প্রথম ভাগ, আমার বই প্রথম ভাগে পড়েছিলাম, আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি। প্রিয় বন্ধুরা, বিশেষ করে ভাষা শিক্ষকগণ, ইংরেজি বাংলা ভাষা শিক্ষকদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, হাতের লেখার দিকে আমরা খুব মনোযোগী হব। আজকাল সুন্দর হাতের লেখা দুর্লভ হয়ে উঠছে। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন, লেখার অভ্যাস শিক্ষার্থীদের, অনেক উচ্চশিক্ষিত লোকজন হাতের লেখার যে অবস্থা, এই ক্ষেত্রে এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের একটা এই হচ্ছে যে আমরা একটা জিনিসকে তলানিতে নিয়ে তারপর আবার তার পুনরুদ্ধারের চেষ্টা করি, এবং অসংখ্য নজির আমাদের জীবনে রয়েছে। আর একটা কথা, আমাদের জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আছে। সেটা হচ্ছে কি, আমরা আহ কিছু কিছু বিষয়ে আমাদের দিন তারিখ ঘন ঘন পরিবর্তন হয়, বারবার পরিবর্তন হয় ঐতিহাসিক প্রেক্ষাপটে। আমরা সেক্ষেত্রে যেটা করব, সমকালীন সময়ের যে টেক্সট বই, ওই বইয়ে যে আছে সেটাই একটা মানদণ্ড। সমকালীন যে বই আছে, প্রতি শিক্ষাবর্ষে টেক্সট বইয়ে যা আছে, এইটি মূল মানদণ্ড। এখন তাত্ত্বিক অনেক লোকজন আছে, অনেক অভিভাবক আছে, অনেক বিষয়ে অযাচিত বিতর্কে আপনাকে জড়ায় ফেলতে পারে। আপনার উত্তর হবে, ভাই ঐতিহাসিকতা আমার মনে কি আছে, আপনি কি জানেন, দ্যাটস আপনিও। বইয়ে যা আছে, আমার সন্তান, আপনার সন্তান সেটাই লিখবে, সেটাই যৌক্তিক এবং যথার্থ। আদারওয়াইজ ঘূর্ণি পাকে পড়ে যাবে। আমরা চাই না আমরা কোনো ঘূর্ণি পাকে পড়ি, আর আমাদের কোনো অভিভাবক আমাদেরকে বিব্রত করবে। আমি কি বুঝাতে চেয়েছি নিশ্চয়ই আপনারা বুঝেছেন। সর্বোপরি একটা কথা বলতে চাই, চিন্তা যদি ভালো হয় নিজের ভালো আগে হয়, চিন্তা যদি মন্দ হয় নিজের ক্ষতি আগে হয়। আমরা মানুষের বাচ্চা আমাদের হাতে দেয়, আমরা মানুষ রূপে গড়ে তোলার জন্য তারা আমাদের কাছে বিশ্বাস করে এখনো পাঠায়। এখনো ভালোবাসাবাসি আছে পৃথিবীময়, এত মন্দের ভিড়ে। অন্যের সন্তানকে যদি পরিপূর্ণ যত্ন এবং ওই মানুষের আস্থার সাথে ভালোবাসার মিল রেখে আমি সেবা দিই, নিশ্চিত আমার সন্তানের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটবে না। প্রিয় বন্ধুরা, আমাকে ধৈর্য ধরে শুনবার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমার ইউটিউব চ্যানেল আছে, আপনারা হ্যাঁ, চ্যানেলে দেখতে পাবেন, স্যাফ সিদ্দিকী একাডেমি ফর বেসিক স্টাডিজ, SABS। ওটাতে আমি আমি তো বিখ্যাত কেউ না, আমার ওটাতে কিছু কিছু ক্লাস আছে, আমি চেষ্টা করেছি সুন্দর করে বলতে করতে। এইটা একটা ঐতিহাসিক ছবি আমার জীবনের জন্য, একদম শেষ পর্যায়ে চলে আসছি। কারণ এটা হচ্ছে যে সেসিপের একটা টিম আমার, আমি আজকে অনেক বছর যাবত 11 সাল থেকে তো আমি প্রধান শিক্ষক, তারা আমার একটা অ্যাক্টিভিটিস দেখতে এসেছিল, তখন এটা কুমিল্লা অঞ্চলে। আপনি জানেন বাংলাদেশের শিক্ষা অঞ্চল মোট 9টি, কুমিল্লা একটা অন্যতম অঞ্চল। সেখানে এই যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে মিসেস মিস 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 সীমা আগারওয়াল হার্ডিং। উনি সেসিপের একজন উঁচু উচ্চ মাত্রিক গবেষক, উনি একজন ইন্ডিয়ান নাগরিক। তার পাশে রয়েছেন সিদ্দিকুর রহমান স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের স্বনামখ্যাত শিক্ষক, কারিকুলামের একজন স্পেশালিস্ট, গণিত বিজ্ঞান বিজ্ঞান বিষয়ে একজন চমৎকার একজন শিক্ষক। আমি স্যার ক্লাস করার সৌভাগ্য আমার হয়েছে, আমি স্যারকে দেখেছি। স্যার 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 স্টিল অ্যালাইভ, কেমন আছেন? আশা করি স্যার ভালোই থাকবেন। উনি হচ্ছেন জনাব রফিকুল ইসলাম, উনি সেসিপের দি দেন পিরিয়ডের 17 শিক্ষাবর্ষের মানে কান্ট্রি ডিরেক্টর ছিলেন। ওনারা একটা আমাদের সাথে ওনারা একটু এসেছিলেন, আমাদের সেসিপের কার্যক্রম দেখতে এসেছিলেন। আর ওই পাশে আমার একজন সম্মানিত ভদ্রলোক, উনি সে সময় আমার স্কুলের একজন ডোনার মেম্বার ছিলেন, সব কাজে ওনার সহযোগিতা পেতাম। একটু স্মৃতিকাতর হয়ে এই ছবিটা নিয়ে আসলাম, কারণ এত এত সব গুণী মানুষদের সাথে কাজ করতে পারার
সান্নিধ্যে আসার সুযোগ আমার হয়েছিল। তো আজকের এই এই ক্লাসটিকে বা আমি আজকের এই আলোচনাটাকে আমি এখানে কনক্লুশনে নিয়ে যেতে চাই। হ্যাঁ, আমার বলা বক্তব্যে যদি কোথাও আপনাদের, বিশেষ করে শিক্ষকদের জন্য কথা বলা তো, যদি কোথাও কোনো সংশোধনের বা বিষয় থাকে মনে হয় যে বুঝতে পারেন নাই বা আমার সাথে কথা বলা দরকার, সেক্ষেত্রে আপনি কথা বলতে পারেন। আমি চেষ্টা করেছি মানে এই বিষয়টাকে একটু সহজতর করে আপনার কাছে উপস্থাপনের জন্য। আজকের মতো এখানে বিদায় নিতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। আমরা সবাই ভালো থাকি, দেশ মাতৃকার কল্যাণে নিবেদিত প্রাণ থাকি, এবং আমরা আমাদের যে যে জগৎ, আমরা যে শিক্ষার্থী, ক্লাসরুম, নতুন বইয়ের পাতায় আমরা বিভোর আছি, বিভোর থাকি। আমরা দেশকাল পাত্রকে সারিয়ে যাই, বিশ্বজনের নাগরিকত্বের অঙ্গীকারে আমরা ব্রতী হই। আল্লাহ হাফিজ। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আসসালাম।